বাংলা যদি হয়ে থাকে তোমার মাতৃভাষা, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। মাতৃভাষা শিক্ষার, অর্থাৎ মাতৃভাষা বলতে মাতৃভাষা বাংলা, বাংলা ভাষা শিক্ষার প্রথম যে ধাপ তা হলো বর্ণ পরিচয়। আমরা ছোট থেকে মাতৃভাষা শেখার আগে প্রথমেই যে বর্ণ পরিচয় শিখি বা বর্ণ পরিচয় করি, সেই বর্ণ পরিচয়ের মধ্যে আমাদের মধ্যে শুধুমাত্র অধিকাংশ জনের মধ্যে শুধু এইটুকুই ধারণা থাকে যে বর্ণ বলতে কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ মানে কি? স্বরবর্ণ মানে হচ্ছে অ আ হ্রস্বই দীর্ঘই, আর ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে ক খ গ ঘ ই। কিন্তু এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, অ আ হ্রস্বই দীর্ঘই বা ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ, এইগুলোর যে কত রকমের শাখা প্রশাখা আছে, সেই ধারণাগুলো আমাদের অনেকেরই অজ্ঞাত। আজ আমরা সেই রকমই স্বরবর্ণের একটা বিশেষ শাখা, একটা বিশেষ শ্রেণী এখন একটা চিত্রের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব। কি চিত্র? না, অঙ্কের যে জ্যামিতি, সেই জ্যামিতির একটা ট্র্যাপিজিয়ামের যে ছবি, সেই ট্র্যাপিজিয়ামের চিত্রের মাধ্যমে বাংলা স্বরধ্বনির যে মূল চারটি ভাগ, এক হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী, দুই উচ্চারণ রীতি বা প্রকৃতি অনুযায়ী, তিন নম্বর উচ্চারণের মাত্রা বা পরিমাপ অনুযায়ী, আর শ্বাসবায়ুর যে বহির্গমন পথের আকৃতি অনুযায়ী, চার নম্বর। আমরা প্রথম যে তিনটি ভাগ বললাম, এই তিনটি ভাগের আলোচনার ভিডিও আগে আমি আপলোড করেছি, তোমরা একটু দেখে নেবে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ যে শ্রেণী বিভাগ স্বরবর্ণের, সেটি হচ্ছে শ্বাসবায়ুর বহির্গমন পথের যে আকৃতি, সেই অনুযায়ী স্বরধ্বনিকে কত রকম ভাবে আমরা ভাগ করতে পারি। তো সেই অনুযায়ী আবার প্রধান তিনটে ভাগ আছে। কি কি? এক হচ্ছে জীবের অবস্থান, দুই মুখবিবরের শূন্যস্থানের যে বাড়া কম, আমরা যখন স্বরধ্বনিকে উচ্চারণ করি মুখের মুখটা কখনো বাড়ে কখনো কমে, এই অনুযায়ী। আর একটা হচ্ছে ঠোঁটের পরিবর্তন, ঠোঁটের আকৃতির পরিবর্তন। আমরা কোনো স্বরকে উচ্চারণ করতে গেলে ঠোঁটের অংশটা গোল হয়ে যায়, কোন অংশ উচ্চারণ করতে গেলে একটু প্রসারিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এই যে পরিবর্তনগুলো অনুযায়ী আমরা স্বরধ্বনিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নেব। তো সেইটি শুধু জাস্ট একটা ছবির মাধ্যমে আমরা কত সহজে মনে রাখতে পারি, সেটাই তোমরা আজ দেখে নাও আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। কোনো রকমভাবে তোমরা স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর যদি আলোচনাটি তোমাদের কাছে বিন্দুমাত্র উপকারে লেগে থাকে বা বিন্দুমাত্র তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে সাথে সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে চলো আজকের মূল আলোচনা পর্বে আসা যাক। এখন দেখো, আমি যে বললাম একটু আগে, একটা জ্যামিতির যে ট্র্যাপিজিয়াম চিত্রের মাধ্যমে তোমাদেরকে আজকের এই বিষয়টি বুঝিয়ে দেব। তো প্রথমে আমি একটা সেরকম ট্র্যাপিজিয়াম এঁকে নিচ্ছি। দেখ, তোমরা একটু এই যে তোমরা নিজেরাও খাতাতে এঁকে নিতে পারো। দেখো, দেখতে পাচ্ছি এটা একটা ট্র্যাপিজিয়ামের আকৃতি আমরা পেয়েছি। তো এইটাকে আমরা ভাগ করে নিচ্ছি, মাঝে এক আর দুই, দুটো মাঝে ভাগ করে নিলাম। এবারে এর মধ্যে আমরা কটা ঘর পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর এখানে এই দুটোকে না নিয়ে এখানে মাঝখানটা একটা নিয়ে সাতটা। ঠিক আছে, তাহলে সাতটা আমরা মৌলিক স্বর আছে। আমরা বাংলা স্বরবর্ণমালায় যে স্বরবর্ণগুলি টোটাল রয়েছে 11টি, তার মধ্যে 7টা হচ্ছে মৌলিক স্বর, অর্থাৎ যে স্বরগুলি অবিভাজ্য, অর্থাৎ বিভাজন করা যায় না।
বা ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেই রকম স্বর। তো সেই 7টা মৌলিক স্বরকে আমি এখানের মধ্যে লিখে নেব। তো প্রথমেই আমি লিখছি, দেখো এই জায়গায় লিখছি হর্ষই, এইখানে লিখছি হর্ষ, এখানে লিখছি এ, এখানে কি লিখব ও, এখানে লিখছি এ, তোমরা জানো একটা স্বর আছে, এটা যদিও আমরা ধরি না, ঠিক আছে, এ, আর একটা এখানে লিখছি অ, আর শেষে এই জায়গায় লিখে দিচ্ছি আ। তাহলে এইভাবে তোমরাও লিখে নেবে। এবার এই ছকটার মাধ্যমে আমি সমস্ত, ওই যে বললাম কি ভাগটা বললাম না, মুখ গহ্বরের যে পরিবর্তনগুলো, আমরা উচ্চারণ যখন করি কোনো স্বরবর্ণকে উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ুর যে বহির্গমন পথের যে আকৃতি, শ্বাসবায়ুটা যখন বেরিয়ে আসছে সেই সময় মুখের ভেতরের অংশের যে পরিবর্তন, জীবের পরিবর্তন, ঠোঁটের পরিবর্তন, হ্যাঁ, হাঁ মুখের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো অনুযায়ী যে ভাগগুলো আমরা পাই, সেই ভাগগুলি এখন এই ছকে আমি দেখিয়ে দেবো খুব সহজভাবে। দেখো আমরা এই যে ট্র্যাপিজিয়ামটা দেখতে পেলাম, এর মধ্যে আমরা 7টা স্বরবর্ণকে লিখে নিলাম। এই 7টা স্বরকে বলা হয় একসঙ্গে কি মৌলিক স্বর। তাহলে বাংলা স্বরবর্ণমালায় মৌলিক স্বরের সংখ্যা কটা? মৌলিক স্বরের সংখ্যা হচ্ছে 7টা। তোমরা মনে রাখবে এই 7টা হচ্ছে মৌলিক স্বর। এই মৌলিক স্বরগুলোর মধ্যেই আবার বিভিন্ন ভাগ বললাম, যে ভাগগুলো বলছি, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামটার এই দিকটা হচ্ছে উপরের দিক, এই দিকটা হচ্ছে নিচের দিক, ঠিক আছে। এইটা হচ্ছে উপর দিক, এটা নিচের দিক, এইটা পাশের দিক, এটা বাঁ পাশের দিক, মানে এটা সামনের দিক ধরে নেবে, এটা পিছনের দিক, এই ধারণাটা রাখতে হবে। এটা উপর দিক, নিচের দিক, এটা হচ্ছে বাঁ দিক, মানে সামনের দিক ধরে বাঁ দিক না বলে সামনের দিক, এটা হচ্ছে পশ্চাৎ দিক, এটা সম্মুখ দিক, এটা পশ্চাৎ দিক, এই 4টে ভাগ, ঠিক আছে। আর এইগুলো কি বলবো? এগুলো মাঝের মধ্য, এগুলো হচ্ছে মধ্য। এবারে সেই মতো আমরা ভাগগুলো করবো। প্রথমেই আমরা লিখে নিচ্ছি এইখানটায়, ওপরটায় লিখছি সংবৃত বলে, সংবৃত, দন্ত সমস্যা বয়েরই তো, সংবৃত মানে সংবৃত স্বর আর কি। আর একইভাবে অনুরূপভাবে ওখানে যখন সংবৃত লিখলাম, এইখানটায় এই যে আটা লেখা আছে, এর ঠিক ওপরটাতে লিখে নিচ্ছি বিবৃত, বয়সই বয়েরই তো। তো এখন সংবৃত স্বর কি? সংবৃত হচ্ছে বন্ধ, আর বিবৃত মানে খোলা। আমরা যে স্বরবর্ণগুলো উচ্চারণকালে মুখটা প্রায় বন্ধ অবস্থায় থাকে, দেখো এখানে দেখতে পাচ্ছি হস্যই আর হস্য, এই দুটো কি? সংবৃত স্বর। উপরে লিখেছি এই যে লাইনে সংবৃত। তাহলে আমরা হস্যই হস্যকে যখন উচ্চারণ করি, দেখো উচ্চারণ করতে আমরা হস্যই হস্য, মুখটা কিন্তু খুব একটা খুলছে না, ঠোঁটগুলো প্রায় বোঝা অবস্থাতেই রয়েছে, বন্ধ অবস্থাতেই রয়েছে, এই জন্য এটাকে বলছি সংবৃত। আর আগে যখন উচ্চারণ করছি আ, দেখো মুখটা পুরো খুলে যাচ্ছে, আ, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই জন্য এটাকে বলছি বিবৃত স্বর। তাহলে দুটো পেলাম, একটা হচ্ছে তাহলে মুখ বিবরের এই যে ঠোঁটের যে কি বলবো, বা মুখ গহ্বরের যে খোলা অবস্থাটা, ঠিক আছে, মানে হাঁ মুখের যে অবস্থানটা, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একটা সংবৃত পেলাম, একটা বিবৃত পেলাম। সংবৃত মানে বন্ধ, বিবৃত মানে খোলা, ঠিক আছে। এবারে এই যে সংবৃত, এই সংবৃতর কাছাকাছি লাইন এইটা, আর বিবৃতর কাছাকাছি লাইন এইটা, ঠিক আছে। মানে সংবৃত যখন এটা লিখেছি, এর কাছের লাইনটাকে আমরা কি বলবো? অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। দেখো অর্ধ মানে কিছুটা, এটা যতটা বন্ধ থাকছে উচ্চারণ করার সময়, এই হস্যইটা আর হস্যটা, তাহলে সংবৃত শব্দ দুটো পেলাম, হস্যই হস্য, এই দুটো উচ্চারণ করার সময় যতটা মুখটা বন্ধ থাকছে তার থেকে একটু কম বন্ধ থাকছে এইগুলো, এ ও, ঠিক আছে। এই জন্য এগুলোকে আমরা বলছি অর্ধ সংবৃত। অর্ধ মানে কিছুটা বন্ধ, এটা যেমন যতটা বন্ধ বেশি বন্ধ, এটা তার থেকে একটু কম বন্ধ, সেই জন্য এগুলো বলছি এ আর। তাহলে আমাদের এগুলো শুধুমাত্র মেনলি জেনে রাখতে হবে কোনটা সংবৃত স্বর, কোনটা অর্ধ সংবৃত স্বর। তোমাদের উদাহরণগুলো জাস্ট চাই, এগুলো কোনো সংজ্ঞা চাওয়া হয় না। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বলো বা যে কোনো ক্লাসের পরীক্ষায়, বর্তমানে তোমাদের এইচএস বা উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও এটা দেওয়া হয়েছে ধ্বনি, হ্যাঁ, সেখানেও কিন্তু এগুলো থেকে প্রশ্ন হবে এই ছকটা থেকে। সুতরাং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটাই খুব গুরুত্বপূর্ণ। শুধু যে কোনো শ্রেণীর ক্লাস 4, 5, 6, 7, হ্যাঁ, 8, 9, 10, 11, 12 প্রত্যেক ক্লাসে বাংলা সাবজেক্টটা থাকলেই কিন্তু এটা তোমাদের কাজ দেবে, ঠিক আছে। তো এবারে তাহলে একইভাবে আমরা এটা বিবৃত পেয়েছি, তাহলে এর কাছাকাছি লাইন এটা, তাহলে এটা বলবো অর্ধ বিবৃত,
অর্ধ বিবৃত। দেখো অর্ধ বিবৃত কেন বললাম, যেখানেও তোমরা উচ্চারণ করে এটা বিবৃত মানে মুখটা পুরোপুরি খোলা, বিবৃত কথার অর্থ হচ্ছে খোলা, উন্মুক্ত, আর অর্ধ বিবৃত মানে তার থেকে কিছুটা খোলা, মানে এটা যতটা খোলা হবে তার থেকে একটু কম খোলা হবে, এই জন্য বলছি অর্ধ বিবৃত। তাহলে আমরা এখান থেকে 4টে ভাগ পেয়ে গেলাম। তাহলে বিবৃত স্বর কটা পেলাম? একটা, সেটা হচ্ছে আ। ঠিক আছে, অর্ধ বিবৃত পেলাম এ আর অ, অর্ধ সংবৃত পেলাম এ আর ও, সংবৃত পেলাম হর্ষ হর্ষ। দেখো এতগুলো আমরা ভাগ অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, এবারে আটাকেই আবার বলা হয় কেন্দ্রীয়। কেন্দ্রীয় কেন বলি? কেন্দ্রীয় মানে এটা হচ্ছে কেন্দ্রে সবসময় স্থিরভাবে অবস্থান করে। এইটাকে উচ্চারণ যখন করব, উচ্চারণের সময় ঠোঁট দুটো যেমন খুব একটা কুঞ্চিত প্রসারিত হবে না, তারপরে কি হবে না, জিভ খুব একটা বেশি আগু পিছু বা আগানো পেছানো না করে একটা নির্দিষ্ট স্থানেই বসে থাকবে আ বললে, হ্যাঁ, জিভটা খুব একটা আগানো পেছানো করবে না। এই কারণে এটাকে আমরা কি বলি? কেন্দ্রীয় স্বরও বলি, আবার এটাকে বলি মধ্যস্থ স্বরধ্বনি, দুটোই বলি। হ্যাঁ, তাহলে এখানে লিখে নিচ্ছি কেন্দ্রীয় স্বরধ্বনি, আটাকে আমরা কেন্দ্রীয় স্বরধ্বনিও বলবো, কেন্দ্রীয় স্বর বা আবার মধ্যস্থ স্বরও বলবো, মধ্যস্থ স্বর, মাঝখানে বসে থাকে বলে চুপচাপ। হ্যাঁ, এটা খুব একটা জীবের ওঠা নামা নড়াচড়া এই জিনিসগুলো খুব একটা হয় না, ওই জন্য একটু নির্দিষ্ট একটা মাঝখানে বসে থাকে, হ্যাঁ, মধ্যস্থ স্বরও এটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে যদি বলে কেন্দ্রীয় স্বর কটা লিখতে পারবে তোমরা? আ একটা। মধ্যস্থ স্বর কটা? একটা, সেটাও আ। বিবৃত স্বর কটা? বিবৃত স্বরও একটাই আ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো, এবারে যেগুলো বলি, তাহলে হর্ষ হর্ষ এগুলো তো পেলাম। এবারে এই যে সংবৃত স্বর আমরা পেয়েছি, সংবৃত স্বরের কাছাকাছি যে লাইনটা, এটা দেখো, এই যে ট্র্যাপিজিয়ামটার কোথায় আছে? মাঝের পোর্শনে আছে, মাঝখানের অংশ, এইখানটা ধরো মাঝখান ধরে নিচ্ছি, এই পুরো ছকটার মাঝখান, না এটাও মাঝে আছে, এটাও মাঝে আছে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা মধ্য বলে লিখে নিই প্রথম, এটাও মধ্য আর এটাও হচ্ছে মধ্য, এই লাইনটাও হচ্ছে মধ্য, এই দুটো লাইন, এই লাইনটাও মাঝে আছে, এই লাইনটাও মাঝে আছে। এবারে এই যে মধ্যটা, এই মধ্যটা হচ্ছে উপর থেকে মাঝে। ঠিক আছে, উপর থেকে মাঝে, তার মানে উচ্চ মধ্য। এই লাইনটা হচ্ছে উপরে আছে মানে এটাকে লিখছি উচ্চ, আর এইটা নিচে আছে মানে এটাকে লিখছি নিম্ন। এই একবারে শেষের লাইনটাকে লিখছি নিম্ন। ঠিক আছে, দেখো এটা নিম্ন লাইন, নিচের লাইন, এটা হচ্ছে উচ্চ লাইন। তাহলে উঁচু থেকে মাঝে আসছি মানে উচ্চ মধ্য, তাহলে এই লাইনটাকে আমরা কি লিখবো? উচ্চ মধ্য। তাহলে যদি বলে উচ্চ মধ্য স্বর কটা, লিখবো দুটো, এ আর ও। আবার এখানে দেখো এইখানটা নিম্ন বলেছি, নিম্ন থেকে মাঝের দিকে যাচ্ছে মানে এটা নিম্ন মধ্য। তাহলে নিম্ন মধ্য স্বর কটা পেলাম? এ আর অ, দুটো। ঠিক আছে, এইগুলো তোমাদেরকে কিন্তু প্রত্যেকটাকে জেনে রাখতে। হ্যাঁ, এবারে দেখো, এবারে যে অংশে আসবো আমরা, মাঝখানের অংশে আমরা মাঝখানের যে ভাগটা পরপর আমরা পেয়ে গেলাম, মাঝে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এবারে সাইডগুলো জানবো। হ্যাঁ, পাশে দেখো এই যে ট্র্যাপিজিয়ামটা এঁকেছি, এর এই দিকটা মানে সামনের দিক বলেছি, এটা পিছনের দিক। তাহলে এটা সামনের দিক মানে এখানটা লিখবো আমরা কি? সম্মুখ স্বর। এখানটা লিখছি কি? সম্মুখ স্বর, দন্তস্ব ময়ময় হর্ষ সম্মুখ স্বর। যদি বলে সম্মুখ স্বর কটা? সম্মুখ স্বর তিনটে, হর্ষই এ আর এ, মনে রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় চায়, সম্মুখ স্বরধ্বনির সংখ্যা কটা, কি কি, পশ্চাৎ স্বরধ্বনির সংখ্যা কটা, কি কি। পশ্চাৎ বললাম এই দিকটা, তাহলে এই ট্র্যাপিজিয়ামটার পশ্চাৎ মানে পরে, এইটা আগে আছে মানে সম্মুখ, সামনে আছে এটা পরের দিক, তাহলে এই দিকটা হবে কি? পশ্চাৎ, তাহলে হবে কি? পশ্চাৎ স্বর। ঠিক আছে, হলো। তাহলে পশ্চাৎ স্বর তিনটে পেলাম, হর্ষ, ও আর অ। ঠিক আছে, এবারে আসবো, এইটা কি আবার বলবো? সম্মুখ স্বর যেমন বলেছি, এইগুলো যখন আমরা উচ্চারণ করব, দেখো হর্ষই এ, দেখো একটু ঠোঁটটা একটু প্রসারিত হচ্ছে দু সাইডে, এ এ এইরকম। আর ওইগুলো যখন করছি তখন দেখো উ গোল করা হয়ে যাচ্ছে, ও অ, দেখো মুখটা একটু গোল, ঠোঁটগুলো একটু গোলাকার হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরিবর্তন, এই অনুযায়ী আমরা এই দিকটাকে বলবো, যেহেতু ঠোঁট প্রসারিত হচ্ছে দু সাইডে, ওই জন্য আমরা কি বলবো? প্রসারিত স্বর। এখানটা লিখলাম প্রসারিত স্বর। তাহলে প্রসারিত স্বর কটা? প্রসারিত স্বর হচ্ছে তিনটে, সম্মুখ স্বর বলে সেটাও এই তিনটে। আবার যদি বলে পশ্চাৎ স্বর কটা? পশ্চাৎ স্বর এই তিনটে। আবার পশ্চাৎ স্বর যেমন এই তিনটে, ওইটাকে আবার আমরা কি বলবো? এই যে বললাম মুখটা কুঁকড়ানো, কুঁকড়ে যাচ্ছে, গোল করা হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে আমরা বলি কি? বর্তুল স্বর। কি বললাম? বর্তুল স্বর। ব তয়রে হর্ষ ল,
বা কুঞ্চিত স্বর হল, যেহেতু ঠোঁটটা কুঞ্চিত হয়ে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে, তাহলে এটাকে বলবো বর্তুল স্বর। ব তয়ে হর্ষ ল, বর্তুল স্বর বা কুঞ্চিত স্বর। কয় হর্ষ? ইয় চয়ে হর্ষই ত, কুঞ্চিত স্বর। ঠিক আছে, তাহলে কুঞ্চিত স্বরের সংখ্যা পেলাম কটা? 3টে। পশ্চাৎ স্বরের সংখ্যা কটা পেলাম? 3টে। তোমাকে যদি বলা হয় যে উচ্চ মধ্য সংবৃত স্বরের উদাহরণ দাও, তখন তোমাকে এই দুটো লিখতে হবে। উচ্চ সংবৃত স্বরের উদাহরণ দাও বা উচ্চ সংবৃত স্বর কটা, তখন তোমাকে এই দুটো লিখতে হবে, যে দুটো সংবৃত প্লাস উচ্চ। ঠিক আছে, যদি বলে দেয় যে পশ্চাৎ স্বর কটা, ঠিক আছে, যদি বলে পশ্চাৎ বর্তুল স্বরের উদাহরণ দাও, তখন এই তিনটেই হবে, পশ্চাৎ এবং বর্তুল স্বর। যদি তোমাকে বলে দেয় যে উচ্চ সংবৃত পশ্চাৎ স্বরের উদাহরণ দাও, উচ্চ সংবৃত, এই যে উচ্চ বলেছি, এটা উচ্চ সংবৃত পশ্চাৎ স্বর, তার মানে কোনটা করছে? এই ভাগটাই করছে। দেখো, যদি বলে উচ্চ সংবৃত সম্মুখ স্বরের বা প্রসারিত স্বরের উদাহরণ দাও, তখন হর্ষ এটা শুধুমাত্র হবে। ঠিক আছে, যেহেতু উচ্চ ওই লাইনে আছে। যদি বলে অর্ধ সংবৃত উচ্চ মধ্য সম্মুখ স্বরের উদাহরণ দাও, তাহলে অর্ধ সংবৃত লাইনে চলে যাবে, এটা অর্ধ সংবৃত, এটা দুটোই। এবং উচ্চ মধ্য বলেছি, তাহলে উচ্চ মধ্য লাইনে এই দুটোই হচ্ছে। এবং কি বলেছি? সম্মুখ স্বর বলেছে, যদি সম্মুখ স্বর বলে দেয় তখন এইটা আসবে না, তখন এই দিকটা শুধু মনে হবে, তখন তো এই এটা হয়ে যাবে। যদি বলে উচ্চ মধ্য অর্ধ সংবৃত সম্মুখ স্বরের উদাহরণ দাও, এরকম তোমাদের প্রশ্ন হতে পারে, উচ্চ মধ্য অর্ধ সংবৃত সম্মুখ স্বরের উদাহরণ দাও, তখন বা কটি? উচ্চ মধ্য অর্ধ সংবৃত সম্মুখ স্বর কয়টি? তখন তোমাকে লিখতে একটি। সেটা কি না? সেটা হচ্ছে এই ছকটা জাস্ট তোমাদেরকে চোখের সামনে সবসময় ভাসিয়ে রাখতে হবে পরীক্ষার হলে গিয়ে। ঠিক আছে, যে কোনো পরীক্ষায় বসতে গেলেই যদি তোমাদের ধ্বনিটা সিলেবাসে থাকে, হ্যাঁ, এখান থেকে কিন্তু এরকম উদাহরণগুলো শুধু জাস্ট চাওয়া হয়। এবারে বলবে, ধরো বললো যে অর্ধ বিবৃত নিম্ন মধ্য বর্তুল স্বর কোনটি? অর্ধ বিবৃত নিম্ন মধ্য, তাহলে অর্ধ বিবৃত লাইন আমরা এটাই দেখছি, নিম্ন মধ্যও এটাই দেখছি, কিন্তু আমাকে বলে দিয়েছে বর্তুল স্বর বা কুঞ্চিত স্বর, তখন শুধুমাত্র এইটা নিতে হবে, তখন কিন্তু এই দিকটা নিলে হবে না, এটা ধরা যাবে না। ঠিক আছে, তো এই ছকটা যদি তোমাদের ধারণাটা যদি থাকে, তাহলে এই যে এতগুলো ভাগ বললাম, হ্যাঁ, কত রকম এখান থেকে প্রশ্ন এই ছকটাতে কিন্তু হতে পারে, এগুলো তোমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে। হ্যাঁ, আশা করি আজকের আলোচনাটি ভীষণ উপকারে তোমাদের কাছে আসবে, এটুকু মনে করছি। হ্যাঁ, তাহলে যদি এখান থেকে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবার তোমাদের সেই প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করব বা অন্যভাবে ভিডিও নিয়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করব।